আপা আসার পর আমাকে কান্না করে বলতে লাগলো, তোর দুলাভাই অনেক বেশি বদলে গেছে, আগে এমন ছিল না, কি হয়েছে বুঝতেছি না। আমি বললাম কি জানি আপু, আমিও বুঝতেছি না। অতঃপর আপার সাথে সাংসারিক কাজকর্মে লেগে পড়লাম। আপা প্রায় সময় বলতো যদি একটা বাচ্চা হতো তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত। রাতে দুলাভাই ঘরে আসলে আপা দুলাভাইকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, তুমি কেন এমন করছো, আগে তো এমন ছিলে না, কি হয়েছে তোমার, আমার কোথায় দোষ একটু বলো। দুলাভাই তখন বলল, ছাড়ো তো, এত ঢং ভালো লাগছে না। দুলাভাই রুম থেকে চলে যায়। আপাও দুলাভাইয়ের পেছন পেছন যায়। আমি তাদের রুমের বাহিরে কাজের অজুহাতে তাদের কথা আড়ি পেতে শুনি। আপা দুলাভাইকে বলতে লাগলো, আগে তো বুকে জড়িয়ে ধরে রাখতে, রাতে আমাকে জড়িয়ে না ধরলে নাকি তোমার ঘুম আসতো না, সেই তুমি এখন আমাকে একটু জড়িয়েও কেন ধরো না। দুলাভাই তখন বলল, এতদিন একটা বাচ্চাও দিতে পারোনি, ভালো লাগে না আর তোমাকে। অতঃপর দুলাভাই আমাকে ডেকে ভাত দিতে বলল। আমি টেবিলে ভাত বেড়ে দিলাম দুলাভাইকে। আপা দাঁড়িয়েছিল তাই আর কিছু বলিনি। সে রাতে দুলাভাই আর আসলো না আমার রুমে। আপা দুলাভাইয়ের ঝগড়ার ঝামেলা কেটে গেল 2 মাস। 2 মাস পর জানতে পারি আমি প্রেগনেন্ট। সাথে সাথে শিমুল মানে আমার দুলাভাইকে জানাই। তিনি আমাকে বাসা থেকে আপার কাছে মিথ্যা অজুহাত দিয়ে বের করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। পরীক্ষা করার পর দুলাভাই শিওর হয় আমি আসলেই প্রেগনেন্ট। এবার দুলাভাইকে আমি প্রেসার দিলাম বিয়ে করার জন্য। তিনি ভয় পাচ্ছিলেন আমাকে বিয়ে করতে, কিন্তু তারপরও সেদিন কাজী অফিসে গিয়ে তার সাথে আমার 70,000 টাকা দেনমোহরে বিয়ে হয়। আমাকে একটা সোনার নাকফুল, একজোড়া কানের দুল আর একটা চেন কিনে দেয়। বিয়েতে তার কতগুলো ছোট ভাই সাক্ষী হিসেবে ছিলেন। ও আমি তো শাড়ি পরেছিলাম, কারণ বিয়েটা তো আমার প্রথম ছিল। বাসায় আসার পর প্রথমে দুলাভাই ঘরে ঢুকে। আপা রান্নাঘরে কাজ করছিল। দুলাভাইকে দেখে আপা বলল, এত দেরি হলো যে, হাত মুখ ধুয়ে নাও তোমরা, আমি ভাত দিচ্ছি। দুলাভাইয়ের পিছনে আমি ঢুকলাম। আপা আমাকে দেখে বলল, কিরে শাড়ি পরছিস, কাহিনী কি? দুলাভাই তখন আপাকে বলল, আমরা বিয়ে করেছি। কি বলছো এসব? দুলাভাই তখন বলল, হ্যাঁ আমরা বিয়ে করেছি, ও গর্ভবতী, আমার সন্তানের মা। আপা তখন বলল, মানে কি? তুই আমাকে বল কি হয়েছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। দুলাভাই তখন বলল, তোমরা 2 বোন মিলে মিশে থাকো, এ সংসারে তুমি তো আর একটা বাচ্চা দিতে পারছো না। আপা তখন বলল, ছি ছি, তুমি এত জঘন্য, শেষে কিনা আমার বোনকে। আরে তোমাকে কি বলছি, তুমি তো পরের ছেলে, আর আমার নিজের আপন বোন আমার সংসারে আগুন জ্বালালো। আমি এতদিন যাকে বিশ্বাস করছি, আমার নিজের আপন বোন, যাকে নিজে না পড়ে তাকে পড়িয়েছি, খাইয়েছি, দিনের পর দিন রেখেছি, সেই বোন আমার বুকে ছুরি মারলো, একটুও হাত কাঁপলো না। হ্যাঁ রে, তোদের কত দিনের সম্পর্ক? দুলাভাই তখন বলল, তোমার জেনে লাভ নেই, পথ ছাড়ো। দুলাভাই নিজের রুমে গেলেন আর আমি নিজের রুমে চলে আসলাম। আপা আমার পিছন পিছন এসে বলল, কয়দিনের সম্পর্ক তোদের? আমি তখন বললাম, শিমুলের থেকে জিজ্ঞেস করো। বাবা, নাম ধরেও দেখি ডাকছোস এখন। আমি আমার জামাইকে নাম ধরেই ডাকি। আপা আমাকে বলতেছে, তোর লজ্জা করেনি আমার সংসার ভাঙতে? আমি বললাম, শিমুলকে জিজ্ঞেস করো। আপা আমার গালে চড় মারে। আমি চিৎকার করে কান্না করে উঠে বলি, খবরদার, আমাকে মারবি তো তোকে কোপাবো, আমি গর্ভবতী। শিমুল রুম থেকে বেরিয়ে এসে বলল, তুমি ওকে মারছো কেন? দুজনে মিলে মিশে থাকতে পারলে থাকো, না পারলে রাস্তা মাপো, আমি ঝামেলা চাই না, অচল মাল। আপা সাথে সাথে কান্না করে দিয়ে বলল, তোদের এসব কুকীর্তি আজ বহুদিন ধরে চলছে, বুঝতে পেরেছি। আল্লাহ তোদের বিচার করবে। তোদের মতো খারাপ প্রতারকদের সাথে আমি আর থাকবো না। আর শিমুল, তুই জানো আর তোকে আমি ডিভোর্স দিব। এ বলে আপা রুম থেকে বের হয়ে গেল। সে তার গহনা আর কয়েকটা জামা কাপড় নিয়ে বেরিয়ে গেল। কোথায় গেল সেটা আর জানি না। আপা চলে যাওয়ার পর খুব ভালোই সময় যাচ্ছিল আমাদের। শিমুল আমাকে খুব কেয়ার করতো। আমি কখনো কল্পনাও করতে পারিনি নিজের বোন আমার সাথে প্রতারণা করবে। সত্যি কল্পনার বাহিরে ছিল। এতদিন ঘরে আমি কাল সাপ পুষেছি দুধ কলা দিয়ে। সেখান থেকে চলে আসার পর উঠলাম এক দূর সম্পর্কের ভাবির ঘরে। ভাবিকে সব বললাম। ভাবির আবার 3 মেয়ে, তার স্বামী মারা গেছে। ভাবি আমাকে বলল, যতদিন ইচ্ছা থাকো। কিন্তু ভাবির কাছে থাকলাম না বেশি দিন। 7 দিনের মতো থেকে একটা বাসা ভাড়া করি। আমার মোটামুটি 10 ভরির মতো গহনা ছিল। 1 ভরি বিক্রি করে বাসা ভাড়া সহ যাবতীয় সব খরচ করি। মানসিক ভাবে খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু ভাবির মেয়েগুলো এত ভালো ছিল বলার মতো না। ভাবিটার পাশেই বাসা ভাড়া নেই। তারা ওই সময়টাতে আমাকে পুরোপুরি মানসিক সাপোর্ট দেয়। কি করব কিছু বুঝতে পারতেছিলাম না, কারণ কিছু একটা তো আমাকে করে খেতে হবে। রাতে আমার ঘুম আসতো না। ঘুমের ওষুধ খেয়ে খেয়ে ঘুমাতাম। বাসায় তেমন কারোর সাথে যোগাযোগ করিনি। মাঝে মাঝে মাকে কল দিতাম। অবশেষে অনেক চিন্তা ভাবনা করে কিছু জমানো টাকা আর কিছু গহনা বিক্রি করে একটা দোকান ভাড়া নিয়ে কসমেটিক্সের দোকান দিলাম। ভাবির মেয়েরা এ ব্যাপারে আমাকে অনেক সাহায্য করেছে। কেটে যায় 3 মাস। আমি ধীরে ধীরে এই জানোয়ারটাকে ভুলতে শুরু করি। ব্যবসা আমার খুব ভালো চলছিল। সারাদিন নিজেকে কাজের মাঝে ডুবিয়ে রাখতাম। ওইদিকে আমার ছোট বোন আপা চলে যাওয়ার পর সুখেই সংসার করছিলাম। শিমুলকে খুব চাপ দিচ্ছিলাম আপাকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু সে
সেটা করছিল না। আমি তাকে অনেক আত্মহত্যার ভয় দেখালে তখন সে আমাদের বিয়ের 5 মাস পর আপাকে ডিভোর্স দেয়, যা কার্যকর হতে 3 মাস সময় লাগে। 9 মাস পর আমার একটা ছেলে হয়, খুব সুন্দর। শিমুল খুব খুশি আমার ছেলে হওয়াতে। এইদিকে আমার দোকানটা খুব ভালো চলছে। ডিভোর্স পেপার যখন পেয়েছিলাম হাতে একটুও খারাপ লাগেনি, কারণ ও না দিলে আমি পরের মাসে দিয়ে দিতাম। আল্লাহ একটা জানোয়ারের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। ও যদি আমার বোনের সাথে কুকাজ না করে বাহিরের একটা মেয়ের সাথে করতো, মনকে বুঝ দিতে পারতাম। আসলে দোষটা আমারই, একটা উপযুক্ত মেয়েকে ঘরে রাখা। দয়া করে কেউ কখনো এমনটা করবেন না। আমি ওই জানোয়ারটাকে নিজের থেকে বেশি বিশ্বাস করতাম, কিন্তু সেই প্রতিদান পেয়েছি আমি। জানোয়ারটাকে ছেড়ে আসার 1 বছর পার হলো। মাকে মাসে মাসে টাকা পাঠাই। মেজো বোনটার এক মেয়ে হয়েছে, তার জন্য মাসে মাসে কিছু টাকা দেই। তাদের সাথে আমি দেখা করি না। আমার পাশের দোকানটা একটি সনি টিভির শোরুম। ওখানে এসি, টিভি, সমগ্র ইলেকট্রিকের জিনিস ওরা সেল করে। তাদের সাথে সম্পর্ক আমার ভালো। দোকানটা আমার সামনাসামনি ছিল। তাদের দোকানটা পুরো গ্লাসের ছিল। তারা ভেতর থেকে সব দেখতে পেত, কিন্তু আমি বাহির থেকে তেমন কিছু দেখতে পেতাম না। আর আমার ওদিকে তাকানোরও কোনো ইচ্ছে ছিল না। ইদানিং একটা পুরুষ 42 বছর বয়স হবে, তাকে আগে কখনো দেখিনি, কিন্তু এখন দেখি আমার সামনের দোকানটার ক্যাশে বসে থাকে আর তিনি দরজা খোলা রাখেন। তো বিষয়টা তেমন আমি আমলে নেইনি। প্রায় সময় তিনি আমার দিকে তাকিয়ে থাকেন। তো একদিন সকালে দোকান খোলার সময় ওই দোকানের একটা ছেলেকে জিজ্ঞেস করি, ইদানিং যে লোকটা বসে থাকেন উনি কে হন? তখন তিনি বলেন শোরুমটা ওনার টাকা দিয়ে চলে, কিন্তু উনি দেশের বাহিরে থাকেন। দেশে এসেছে 2 বছর পর। উনি দেশে আসলে মাঝে মাঝে বসেন, কিন্তু এবার একটু বেশি কেন যেন বসছে বুঝতে পারছি না। আমি আর কথা বাড়ালাম না, কারণ আমার কাস্টমার এসেছে তাই। এদিকে আমার দোকানে কিছু মাল কিনতে হবে। আমার কাছে তেমন টাকা নাই। আমার মেজো বোনের জামাই আমাকে ধার হিসেবে 2 লাখ টাকা দিল। এ টাকা দিয়ে আমি দোকানে অনেক আরো মাল তুললাম। ওইদিকে আমার ছোট বোন বাচ্চা হওয়ার পর অনেক ভালো আছি, কিন্তু আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাতে পারি না, সেটা শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি। সবাই বলে বোনের সংসার ভেঙে আমি সংসার করছি। আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু সুখের বড্ড অভাব।